নমস্কার, হোস্টেল নম্বর 26 থেকে আমি প্রকাশ। আজকে নতুন একটি গল্প নিয়ে হাজির। গল্পের নাম পাহাড়তলির রাত। আগের গল্পটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে গল্পটা হেডফোনে শোনার জন্য অনুরোধ করা হচ্ছে। শুরু হচ্ছে পাহাড়তলির রাত। সুদূর হিমালয়ের একদিকে নৈনিতাল। ওই জায়গার মায়া আমাকে আজ 30 বছর বেঁধে রেখেছে। কেমন করে নদীর স্রোতে ভাসা খড়কুটোর মতো এইখানে পাহাড়তলিতে আটকে গেলাম তা ভালো করে বুঝে উঠতে পারিনি। অনেক দিন বাংলাদেশের কোনো খোঁজ খবর রাখিনি। খবরের কাগজের মারফত যেটুকু আসে সেটুকু পর্যন্ত, ব্যাস, এর বেশি নয়। বর্ষাকালের এক সকালে হঠাৎ আমার বাসায় স্কুল জীবনের এক বন্ধু এসে হাজির। 5-7 বছর আগে পর্যন্ত সে আমায় চিঠি লিখত, এখন ডেপুটি ম্যাজিস্ট্রেট। তারপর তার কোনো খবর রাখেনি। আজ তাকে সশরীরে দেখে আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। আরে, এমন অসময়ে? চুপ কর, ছুটি কাটাতে এসেছি। আজ 7-7টা বছর একটা চিঠি পর্যন্ত লিখিসনি। একটু ঘাবড়ে গেলি। তুই কি লিখেছিলি? সেদিকে আমার দোষ নেই, বুঝলি? আমার চিঠির উত্তর না পেলে আমি উত্তর কেন দেব? আমার বন্ধুর নাম মোস্তাক। অভিমান তার সত্যি সঙ্গত। আমি তাকে চিঠির উত্তর দেইনি। কুলির কাছ থেকে মালপত্র বুঝে নে, রাখ বাজে কথা। সারা রাত ট্রেনে ঘুম হয়নি। কিছু খাওয়া আর ঘুমোবার ব্যবস্থা কর। সব ব্যবস্থা করে দিচ্ছি। খুব খুশি হলো অনেক বছর পরে আজ বাংলা বলতে পেরে। হিন্দি আর পাহাড়ি ভাষায় জাবর কেটে রুটি আর গোস্ত খেয়ে আমার বাঙালি ছাটকাট কিছু নেই। হঠাৎ দেখে বোঝাও মুশকিল। বিকেলে বন্ধুকে নিয়ে শিকারে বেরোলো। ম্যাজিস্ট্রেট মানুষ, শিকারি সাজ পোশাক পরা, হাতে রাইফেলে পাহাড়তলিতে আমার সুনাম যে আরও বেড়ে যাবে তাতে সন্দেহ নেই। সবাই ভাববে আমার সাথে এমন সব লোকের আলাপ যারা সাহেব। বন্ধুর সঙ্গে হাঁটতে হাঁটতে আমারও খুব ভাল লাগছিল। আজ কত বছর বাঙালি আদমি দেখিনি। সেদিন কিছু শিকার পাওয়া গেল না, একটা ছোট্ট হরিণ ছাড়া। পাহাড়তলি ছেড়ে বনের ভেতরে বেশি দূর যায়নি, কারণ বর্ষাকালে বড় সাপের ভয়। প্রহর রাত্রির পর পাহাড়তলির এদিক ওদিক ঘুরে বাড়ি ফিরল। আমার উঠানের সামনে একটা অচেনা গাছ ডালপালা ফেলে তলাটাকে ছায়া ঘন করে রেখেছে। সেখানে দুটো চেয়ারে দুইজনে মুখোমুখি হয়ে বসল। অনেক গল্প হলো। বাংলাদেশের নদ নদী, খাল বিল, আশ্বিনের ছুটিতে পোটলা পুটলি হাতে গায়ে ঢোকার পথে ভিজে বাঁশ, পাতার মরমরার কটু গন্ধ, মায়ের হঠাৎ ভেসে ওঠা ডাক, কটার ট্রেনে এলি, সব আজ মোস্তাককে দেখে মনে পড়তে লাগলো। কত দূরে বাংলাদেশ। গল্প করতে করতে অনেক রাত হয়ে গেল। দুই বন্ধু ঘুমোতে গেল। আকাশে ভয়ানক মেঘ করেছিল। রাত্রে ভীষণ ঝড় আর বৃষ্টি হতে পারে। রাত 2টো হবে। টিকটিক করে ঘড়িটা বেজে বেজে সেকেন্ড, মিনিট, ঘন্টা গিলছে। হঠাৎ ঘুম ভেঙে গেল। জানালা তাড়াতাড়ি বন্ধ করে দিতে হলো। ভয়ানক ঝড় উঠেছে। আমার অনুমান মিথ্যে হয়নি। দুরন্ত বাতাসের গর্জন শোনা গেল দূরে। 1 মিনিটে সে শব্দের আঘাত এসে লাগলো আমার কাঠের ঘরে। জানালাগুলো যেন ঝড়ের মতো মারতে চায়। থরথর করে কাঁপছে জানালা, সাঁড়সি আর সমস্ত ঘর। এমন ঝড়ের রাতে ইচ্ছা হয় জানালা খুলে বাইরের পৃথিবী দেখি, কিন্তু সাহস হয় না। একবার জানালা খোলা পেলে ঘরের কোনো সামগ্রী আস্ত থাকবে না। ঝড়ের আক্রোশ ক্রমশ বেশি হতে লাগলো। আমি বিছানায় ফিরে এলাম। চোখ একটু জুড়িয়েছে। হঠাৎ দরজায় জোর জোর কড়া নাড়া শুনতে পেল।
শুয়ে শুয়ে বললাম, কে? খোল শিগগির দরজা। মোস্তাক। ধড়মড়িয়ে বিছানা থেকে উঠে দরজা খুললাম। কি রে? শুনতে পাচ্ছিস না? কি? ওই যে শব্দ। আমি বললুম, আরে ও তো ঝড়ের শব্দ। ঝড়ের শব্দ না হাতি। কোথাও ডাকাতি হচ্ছে, কত মানুষ গোঙাচ্ছে। চল বেরিয়ে পড়ি। মোস্তাকের হাতে রাইফেল, পায়ে বুট, বন্ধুর সারা শরীরে ব্যস্ততা। বললুম, আরে না, ঝড়ের দিন পাহাড়তলির ওপর থেকে এমনিই শব্দ শোনা যায়। আমাদের গা শোয়া হয়ে গেছে। এত জোরে শব্দ মনে হয় সত্যি কোনো ভূতেরা হাজার হাজার লোকের গলা টিপে ধরেছে আর তারা গোঙাচ্ছে। সত্যি তাই? আমি কি তোকে মিথ্যে বলছি নাকি? কোথা থেকে শব্দটা আসে? পাহাড়তলির ওপর থেকে মনে হয়। সেদিকে কেউ যায় না। আর পাহাড়িরা কি বলে জানিস? ওখানে এক রাজার মানুষ বলি দেওয়ার শখ ছিল। পৃথিবীর লাখ লাখ মানুষ ধরে ঝড়ের রাতে বলি দেওয়া হতো। এই শব্দ তাদেরই গোঙানি। বর্ষা রাতে এখনও তাদের প্রেতেরা চিৎকার করে। পাহাড়তলির ওদিকে কেউ যায় না, ভয়ে যায় না কেউ। আর শব্দটা কিসের হয় তাও ভালো করে জানা যায়নি। কেউ গেলে ভূতে তার গলা টিপে ধরে। তুই কোনোদিন গিয়ে দেখিসনি কেন? ভয় করে, কেউ ফেরে না শুনেছি ওখান থেকে। ভয় করে? তুই এইসব ভূত পেতে বিশ্বাস করিস? করি, না হলে ভয় লাগে কেন? এখানে জঙ্গলিদের মাঝখানে থেকে তুইও জঙ্গলি হয়ে গেছিস। মোস্তাক একটু থেমে আবার বলল, কাল আমি যাব, ঝড় হলেও। না না, সে হয় না। জানিস ওদিকের পথ বড় খারাপ। বাঘ থাকে না যদিও, পাহাড়িরা যাদের এত সাহস তারাও যায় না। রাখ বাজে কথা। ভেতো বাঙালি কিনা। নাঙ্গা পর্বত অভিযানের কথা তো শুনেছিস। প্রাণ আছে এই সাহেব যাত্রা। আমাদের দেশের হিমালয়, আর তার অভিযানে যাবে সাহেবরা। এ দেশের লোকেদের লজ্জা হয় না? লজ্জা না পেয়ে আমি ঘুমোতে গেলুম সে রাত্রির মতো। পরদিন সন্ধ্যায় ঘন ঘটা করে ঝড় এলো, সাথে সেই গর্জন আর গোঙানি। মোস্তাক আর আমি ঘরের বারান্দায় বসে আছি। তার সাথে অনেক তর্ক চলছিল, ভূত আর প্রেত নিয়ে। সেই নাছোড় বান্দা আজ সে পাহাড়তলির ওপারে যাবেই, আর প্রমাণ করবে কোনো বিশেষ কারণের জন্য এই গোঙানির শব্দ ভেসে আসছে। ভূতের গোঙানি নয়। তাকে অনেক বারণ করলো, নানা অজুহাত দেখালো। এদেশের জঙ্গলিরা পর্যন্ত এদিকে যেতে ভয় করে। বন্ধু বলল, আমি তো জঙ্গলি নই, তুই আমার সাথে চল। ক মাইল পার হয়ে যেতে হবে? বেশি দূর নয়, 1.5 মাইল। কতক্ষণ আর লাগবে? ভেতো বাঙালি কিনা, তাই এত ভয়। লজ্জা হয় না? আজ সত্যি লজ্জা পেল। কথা মতো তৈরি হতে হলো আমাকে। পায়ে পুরনো বুট জোড়া লাগালো, গায়ে খাঁকি শার্ট আর ওয়াটারপ্রুফটা নিতে হলো যদি বৃষ্টি আসে। বন্ধুরও সেই বেশ, দুজনের হাতেই রাইফেল। তাড়াতাড়ি কোনো রকমে খাওয়া সেরে বেরিয়ে পড়ল। মাত্র 1.5 মাইলের পথ। তারপরেই ঘন বনে ভরা উতরাইয়ের সরু পথ। 1.5 মাইল পথ হাঁটতে অবশ্যই কোনো ভয় নেই, কারণ চারিদিকে জঙ্গলিদের বস্তি। সকলেই আমাকে চেনে, বিপদে আপদে ডাকলেই সাড়া পাওয়া যাবে। তারপরেই কিন্তু বসতিহীন ঘন অরণ্য, পাহাড় আর পাহাড়, তার বুকে সরু পথরেখা। পথ চলতে পদে পদে বিপদ। বাড়ি ছেড়ে মাত্র কয়েক পা এগিয়েছি, ঝমঝম করে বৃষ্টি এলো। তাড়াতাড়ি ওয়াটারপ্রুফ গায়ে দিলাম। আমি আগে আগে চলেছি, হাতে বড় লণ্ঠন, বেশ উজ্জ্বল আলো। চারিদিকে বৃষ্টির ফোঁটা ঝরঝর করছে, ছিটকে পড়ছে লণ্ঠনের কাছে। একটা লণ্ঠন নেওয়া অন্যায় হয়েছে। একজনের পথ চলার জন্য বিশেষ সুবিধে। আমরা তো দুজন, এ তো বাংলাদেশের মাটির পথ নয়। এখানে পদে পদে খাদ খন্দল, পা একটু এদিক ওদিক হলেই আর রক্ষে নেই, একদম খাদে। পাহাড়ের ধারগুলো জায়গায় জায়গায় তীরের ফলার মতো উঁচিয়ে রয়েছে। বুট না হলে পা ছিঁড়ে রক্ত বেরোয়।
অদৃষ্ট নিতান্ত মন্দ প্রথমেই বুঝেছিলাম, না হলে হঠাৎ এমন বৃষ্টি নামবে কেন? প্রায় 1 মাইল গিয়েছি, এমন সময় বন্ধুর কানে একটা শব্দ হলো। আমাকে বলল, এই দাঁড়াও, শোনো। জিজ্ঞাসা করলাম, কি হলো রে? বলল, ওই যে কিসের আওয়াজ হে? বাজনার মনে হচ্ছে। বৃষ্টির ঝরঝর গান, পাহাড়ের বাতাসের চিৎকার, দুই ভেদ করে আমারও কানে এলো অদ্ভুত বাজনার শব্দ। ও, এতক্ষণে বুঝতে পারল, জঙ্গলিরা পুজো করছে আর বাজনা বাজাচ্ছে। বন্ধুর দিকে ফিরে বললুম, ও বাজনা পাহাড়িদের একরকম যন্ত্রের। ওরা বর্ষার দিনে ওই রকম বাজনা বাজায়, হই হই শব্দ করে, ভাবে এতে রোগবালাইয়ের দেবতারা পালিয়ে যাবে। বর্ষার সময় জঙ্গলিদের ভেতর বড্ড অসুখ হয় কি না? তাই নাকি রে? বাজনা তো বেশ, চল না দেখে আসি। না, যে কাজ নেই এই রাতে। আর তুমি যে পাহাড়তলির ওপারে যাবে, যেখান থেকে গোঙানি শব্দ আসে, সেটা দেখবার জন্য। মোস্তাক করল, শব্দটা বেশ রে। জঙ্গলিদের গানের শব্দ আরও কাছে মনে হলো। আমরা পাহাড়তলির এক নির্জন পথ দিয়ে চলেছি। যে বস্তি থেকে শব্দ আসছিল তা অনেকটা নিচে। এক জায়গায় বললাম, দেখ ওরা কেমন পুজো করে। মোস্তাক আর আমি দাঁড়িয়ে দেখতে লাগলাম। একটা আগুনের কুণ্ড জ্বলছে, দাউ দাউ করে তার পাশে গোল হয়ে একদল জঙ্গলি মেয়ে আর পুরুষ হাত ধরাধরি করে নাচছে আর গান করছে, তার সাথে এই অদ্ভুত বাজনা। মাঝে মাঝে তারা থামছে, তখনও বাজনা থামাচ্ছে। এই ফাঁকে তারা আগুনে কী সব যেন ছুঁড়ে ফেলছে, তারপর আবারও তালে তালে নাচছে। বেশ একটা মজার ব্যাপার। মোস্তাক বলল, চল, এখানে দাঁড়িয়ে আর লাভ নেই, ফিরতে কত রাত হবে কে জানে। দুই বন্ধু এগিয়ে চলল। সুর ক্রমশ মিলিয়ে যেতে লাগলো। শেষে আর কিছু শোনা গেল না। আমরা জঙ্গলিদের বস্তি ছাড়িয়ে বহু দূর এসেছি বুঝতে পারলাম। এদিকে পথঘাট আমার চেনা না, কিন্তু জঙ্গলিদের মুখে শুনেছিলাম পথ বেশ ভালো, তবে ও পথে কেউ যায় না। যখন তখন যাওয়া উচিত নয় কারো। দুজন সাহেব গিয়েছিল বহুদিন আগে ওই শব্দের সন্ধানে, একজন ফেরেনি আর একজন ফিরেছিল বোবা হয়ে। এই গল্পও শুনেছি, তবে বিশ্বাস হয়। কিছু দূর হেঁটে ভালোই লাগলো, কারণ পথ খুব খারাপ নয়। মাথার ওপর বৃষ্টি পড়ছে, তবে বেশি ঠান্ডা লাগছে না, তাই পথ হাঁটছিলাম বেশ স্বচ্ছন্দ। কিন্তু বেশি দূর এই আরাম সইল না আমার ভাগ্যে। দীঘে 10 পথ পার হওয়ার পর বড় বড় বিপদে পড়লাম পথ নিয়ে। পথ অত্যন্ত সরু আর বুনো কাঁটা গাছে ভরা। গায়ে ওয়াটারপ্রুফ ছিল বলে সেই যাত্রা রক্ষা, নচেত আর এগিয়ে যেতে হতো না। কিন্তু খুব সাবধানে চলতে হয়। লণ্ঠনের আলো এখান থেকে বেশি দূর পৌঁছয় না। চারিদিকে পাহাড়ের দেওয়ালে আলো আটকে যায়। মোস্তাককে কয়েকবার বারণ করল, তার বাড়াবাড়ি জিদে আমি সত্যি ব্যথিত হই। এই কাঁটা গাছের জুলুম আমাদের বেশিক্ষণ সহ্য করতে হলো না। একটু উতরাই পেরিয়ে আবার যেখানে পৌঁছলুম সেখানকার ভূমি সমতল, শাল আর নানা বনজ গাছে ভরা। তারই তলা দিয়ে পাহাড়িরা পথ এঁকে বেঁকে দূরে এগিয়ে গেছে। পাশের দিকে একটা ছোট ঝর্ণা। ঝর্ণা পার হয়ে তবে পথের রেখায় উঠতে হয়। লণ্ঠনের আলোয় ঝর্ণার তলা পর্যন্ত দেখা যাচ্ছে না। মোস্তাক বলল, হ্যাঁ, পানি বটে, এমন না হলে পানি। স্রোতে কিন্তু আমার পা ঠিক রাখতে পারছিল না, আর তলার কাপড় সে অসুবিধা আরও বাড়িয়ে দিচ্ছিল। ঝর্ণাটা হাত 5 চওড়া, তার বেশি হবে না। ওপারে পৌঁছতে মোস্তাক বলল, আরে, তোর বুটের ওপর কি যেন বেড়ে দিচ্ছে। লণ্ঠনের আলোতে দেখলুম সরু লিকলিকে এক নীল সাপ। সাপ! মোস্তাক, সাপ! সাপ!
বুড়িতে 2 লাথি দে, বাছাধন টের পাবে। মোস্তাকের কথা মতো বুটের 2টো লাথিতে সাপটা নেতিয়ে পড়ল। লণ্ঠনের আলোয় দেখল কি সুন্দর সাপ, হাত 2 হবে, সরু নীল, সারা গায়ে সিঁদুরের দাগ, ফুটফুটে দাগ মাথায়। বুটের আঘাতে জিভ দিয়ে পড়েছিল, জিভটা রক্তের মতো লাল। মোস্তাক জিজ্ঞেস করল, আচ্ছা, এ সাপের বিষ আছে? বিষ নেই? কি বলি, জঙ্গলি সাপ, এক কামড়ে ভবনদী পার, একদম ভবনদী পার, অক্কা। মোস্তাক হেসে উঠল। আমরা আবার পাহাড়িয়া পথ ধরেছি। শাল অরণ্যার গর্জন, দূরাগত মানুষ, গোঙানিয়ার বৃষ্টির ঝরঝর গান। আমরা একে অপরের কথা পর্যন্ত শুনতে পাচ্ছি না। আর ঘুটঘুটে অন্ধকার। এই পথটা সমতলে এইটুকুই যা সুবিধে, আর সেই গোঙানির শব্দ খুব নিকট মনে হয়। আকাশের অন্ধকার চিরে এদিক ওদিক থেকে একটা বিদ্যুৎ চমকে গেল, তার সাথে সাথেই বজ্রপাতের শব্দ। সামনের শালবনের মাথা হঠাৎ আলোয় ভরে গেল। এ কি, আগুন ধরে গেছে মোস্তাক, দেখ! চিৎকার করে বলল। ওর তলা দিয়ে আমাদের পার হতে হবে। মোস্তাক বলল, আরে বর্ষাকালে বনে আগুন ধরে না, এখনই ঠান্ডা হয়ে যাবে। ছোটোখাটো বাজ, বেশি তো আওয়াজ হয়নি। চল এগিয়ে চলি। আবারও জোরে বৃষ্টি এলো। তীরের ফলার মতো ঝরে পড়ছে মাটির বুকে, বনের গাছে পাতায় পাতায়। না, আর এগোনো যাবে না। মোস্তাককে বলল, এখনো অনেক দূর যেতে হবে, আর যেতে পারবো না। তুমি যেতে চাও তো যাও। দে, তুই আমাকে লণ্ঠনটা দে, আর তুই আমার টর্চটা নিয়ে ফিরে যা। গলায় তার বিরক্তির ছায়া। কি কুক্ষণে যে বের হয়েছিল! সামান্য জিদকে কেন্দ্র করে বহুদিন পরে দেখা পাওয়া এক বন্ধুকে এমন কষ্ট দিতে হবে কে জানত। বন্ধুর তীক্ষ্ণ স্বর আমার কানে বাজতে লাগলো। লজ্জা করে না? বাড়ি ফিরে আলু নিবু নিবু করে শুয়ে পড়ল। ঘুম আসছিল না। নানা উৎকণ্ঠা, বাইরে যে দুর্যোগের রাত্রি, আর সেই বনভূমিতে মোস্তাক একা। কাজটা ভালো করিনি, না হয় কিছু কষ্ট হতো আমার। দূরে মহারাজার বাড়িতে 12টার ঘণ্টা বেজে গেল। কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। বাবু, বাবু, বাবু শিগগিরই আসুন। বাবু, বাবু শিগগিরই আসুন। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমার চাকর 2টো তারস্বরে চেঁচাচ্ছে আর জোরে শিকল নাড়াচ্ছে। ঘুমে তখনও আমি ঢুলছি। চোখ কচলাতে কচলাতে জবাব দিল, কি হয়েছে রে? বাবু, বাবু শিগগিরই আসুন, আপনার বন্ধু বাগানে পড়ে রয়েছে। আঁতকে উঠল। বাড়ির বাগানে পড়ে রয়েছে? এক নিমেষে আমার সব মনে হতে লাগলো। পাহাড়তলির কথা, মোস্তাককে একা ফেলে আসার কথা। কি হয়েছে বল, কোন দিকে? এগো তোরা। ছুটতে ছুটতে আমার চাকরের কাছে খবরটা শুনল। এত রাত্রে হঠাৎ চিৎকার শুনে আমাদের ঘুম ভেঙে গেছে। ভূতে আমার গলা টিপে ধরেছে, মরে গেলাম। তোমরা বেরো, তোমরা বেরো। আপনার বন্ধুর গলা আমরা চিনি, তাই তাড়াতাড়ি আলো হাতে বাইরে এলুম। কেউ নেই, শুধু একটু গোয়ানের শব্দ কানে এলো। ভাগ্য ভালো, লণ্ঠনের আলোয় বেশি খুঁজতে হয়নি। বাড়ির বারান্দা থেকে আমার বাগানের দিকে নজর পড়ল। ওই যে আপনার বন্ধু মুখ থুবড়ে পড়ে গোঙাচ্ছে। চলুন, শীঘ্রই চলুন। তিনজনে গিয়ে দেখলুম মোস্তাক মাটিতে পড়ে গোঁ গোঁ করছে। আমার একটা চাকর বলল, বাবু, ওঝা ডাকতে যাই? পাহাড়তলিতে অনেকেই এমন ভূতে ধরে,
তবে এমন শক্ত ভূত কাউকে ধরে না, এটা ঠিক। তাই যা বললাম। মনটা খুঁতখুত করতে লাগলো। আমার বাগান থেকে 5 মিনিটের পথ ডাক্তারের বাড়ি। একবার ডাক্তারকে ডাক দিলে হয়। আমার কাছে যে চাকর ছিল সে বাধা দিল, বলল, বাবু, ডাক্তার এসব রোগীর কি করবে? সত্যিই তো, এইসব ভৌতিক রোগের ওষুধ তো ডাক্তার জানে না। আচ্ছা, এক কাজ কর, বাবুকে ধর, এখানে ঠান্ডায় ফেলে রাখলে চলবে না, ঘরে নিয়ে যেতে হবে। মোস্তাককে চ্যাংদোলা করে আমরা কামরায় নিয়ে এলো। না, ডাক্তার ডাকতেই হবে, মন মানছে না। তাই চাকরটাকে অবশেষে ডাক্তারের বাড়ি পাঠালো। একটা ওঝা এলো, পাহাড়ি, স্থানীয় লোক। তার হাতে ঝুলি, তার ভেতর থেকে একটা মাথার খুলি, ভল্লুকের রোঁয়া, শামুক ইত্যাদি বের করে আমাদের ঘরের মেঝেয় বসে মন্ত্র আওড়াতে লাগল। মোস্তাকের গায়ের ওয়াটারপ্রুফ খুলে গরম কম্বল জড়িয়ে দিল। মোস্তাকের শরীর ক্রমশ নিথর হতে লাগলো, ভয়ে কাঁপতে লাগলো। খানিক মন্ত্র আওড়ানোর পর ওঝা বলল, বাবুর গায়ে একটা দাগ দিতে হবে, একটু আগুন করুন, লোহার শিক গরম করা চাই। বাবু, খুব বড় ভূতে ধরেছে। কয়েক মিনিট পর ডাক্তার এলো। তিনি ওঝাকে দেখে বললেন, এসব কি? তাহলে আমাকে টাকার দরকার কি ছিল? আমি বলল, দেখুন, ভূত প্রেতে বিশ্বাস করি, তাই ওঝা ডেকেছিল। ইতিমধ্যে লোহার শিক দগদগে লাল করে পুড়িয়ে আনা হয়েছে। ডাক্তারবাবু বললেন, ওটা কি হবে? ওঝা উত্তর দিল, খুব বড় 2 মাথাওয়ালা ভূতে ধরেছে, গায়ে একটু ঘা করে ছ্যাঁকা দিতে হবে। ডাক্তারবাবু ভয়ানক চটে গিয়ে বললেন, দরকার নেই আমার রুগী দেখবার। কি বুদ্ধি আপনাদের! কি হয়েছে আমাকে দেখতে দিন আগে। এই বেটা ওঝা, হাট যাও। ওঝা খেপে উঠল। ডাক্তারে ওঝায় দাঙ্গা বাঁধে আর কি। আমি থামিয়ে দিলাম। পরে বললাম, মাফ করবেন ডাক্তারবাবু, আচ্ছা একবার শরীরটা পরীক্ষা করে দেখুন তো। ও মূর্ছা যাওয়ার আগে খুব চিৎকার করছিল, আমার চাকরেরা শুনেছে। স্টেথোস্কোপ নিয়ে ডাক্তারবাবু রোগীকে পরীক্ষা করতে লাগলেন। 1 মিনিট পরেই জিজ্ঞাসা করলেন, কি বলে চিৎকার করেছিলেন? গেলাম গো, ভূতে আমার গলা টিপে ধরেছে, বেরো তোমরা বেরো, এরকমই চিৎকার করছিল। ডাক্তারবাবু মুখ হাঁড়ি করে আবার রোগীর পরীক্ষায় মন দিলেন। পরীক্ষা শেষ করে ডাক্তারবাবু বললেন, ডিপথেরিয়া হয়েছে, খুব সিরিয়াস টাইপ। ভয়ানক জলকাদা ঘেঁটে বোধহয় খুব ঠান্ডা লাগিয়েছে। ডিপথেরিয়া রোগ? আমি অবাক হয়ে বললুম, ডিপথেরিয়াতে তো গলা বুজে যায়, কে যেন দুদিক থেকে টিপে ধরে মনে হয়, তাহলে ভূত টুত ওসব বাজে কথা। ডাক্তারবাবু আমাকে মুখ ভেঙচে বললেন, আগে হ্যাঁ, রাগ করবেন না। এই কালো আপনারা ভূত মানেন? জঙ্গলি দেশে এসে আর কি আপনারা মানুষ আছেন? ওই ডিপথেরিয়া রোগীটার গায়ে ছ্যাঁকা দিলে কি হতো বলুন তো? ভগবান কেন আপনাদের মানুষ তৈরি করেছিল কে জানে। লেখাপড়া শিখেছেন যে, লেজ দিলে বনে চড়ে খেতেন বোধহয়। চড়া কথাগুলো হজম করে ওঝাটাকে তখনই তাড়িয়ে দিল। ডাক্তারবাবু ভরসায় আমার মন অনেকটা হালকা হয়ে গেল। তিনি বললেন, চিন্তা করবেন না, আমার বিশ্বাস উনি ভালো হয়ে যাবে। কয়েকদিন পর মোস্তাকের রোগ কমতে লাগলো। একটা মজা করবার জন্য তা কী রোগ হয়েছিল সে কথা জানালুম না, চাকরদেরও বারণ করে দিল। রোগের কথা জিজ্ঞেস করলে বলতাম ভূতে ধরেছিল, ওঝা ডাক্তার আসে তবে রক্ষা। আরও 1 সপ্তাহ পরে বন্ধু চাঙ্গা হয়ে উঠল। যেদিন মোস্তাক পথ্য ধরে সেদিন বললুম, কি ভায়া, তবে যে বলো ভূত নেই? মোস্তাক ম্লান হেসে বলল, আর লজ্জা দিস না ভাই,
সত্যি গোয়ার তুমির ফল পেলুম। ভূত আছে। ও শুধু মুখের কথা নয়, সত্যি ভূত আছে। আমি হেসে বললুম, কি করে জানলি? তুই তো আমাকে একা রেখে পালিয়ে এলি। আমি এগিয়ে চললুম। গোঙানি শব্দটা ক্রমশ কাছে মনে হলো। সেই শালবনের ভিতর দিয়ে কতক্ষণ হেঁটেছি মনে নেই। যখন শালবন শেষ হলো তখন শব্দটা অত্যন্ত নিকটে। আরও তাড়াতাড়ি পা ফেলতে লাগলুম। আমার জানা চাই কোথা থেকে ঝড়ের রাতে এই শব্দটা আসে। শালবন পার হয়ে দেখি কয়েকশো বিঘা জমি জুড়ে পানি থই থই করছে। পুকুর বোধহয় কত গভীর কে জানে, কিন্তু আসলে তা নয়, মাঠে বৃষ্টির পানি জমেছে। লণ্ঠন হাতে চবাং চবাং শব্দে পানি ভেঙে হাঁটতে লাগলো। যেখানে জলাভূমি শেষ হলো তারপরেই দেখি পাহাড়ের মাথায় এক ঝর্ণা আর পাশে অনেক বুনো লম্বা গাছের সারি। এত জোরে ঝর্ণা থেকে পানি লাফিয়ে লাফিয়ে নামছে, তার গতি ঠিক করা কঠিন। আর গাছগুলো হুমড়ি খেয়ে পড়েছে ঠিক তার উপরে। তাই এত শব্দ, মনে হবে যেন মানুষের গোঙানি। দূর থেকে অমন অদ্ভুত শব্দ শোনা যায়। তারপর ফেরার পালা। পথে এত বিপদ। জঙ্গলি বস্তির মুখে আসার একটু আগে আবার ঝড় বৃষ্টি নামলো। চারিদিক থেকে গাছের ডালপালা বাতাসে উড়ে আসছে। ভয় হয় পাছে মাথায় লাগে। মাথায় লাগলো না সত্য, কিন্তু একটা মোটা ডাল এসে লাগলো লণ্ঠনের কাছে। এক নিমিষে লণ্ঠনের কাজ গুড়িয়ে চুরমার হয়ে গেল। আলো নেই আকাশে, ঘোর অন্ধকার। হামাগুড়ি দিয়ে পথ চলতে লাগলো। জঙ্গলি বস্তির কাছে এসে কত চিৎকার করলাম, সাড়া পাওয়া গেল না। যে বাঁকের মাথায় দাঁড়িয়ে আমরা জঙ্গলিদের গান শুনি, সেখানে আসতে আমার মনে হলো কে যেন আমার গলায় দুদিকে আস্তে আস্তে চাপ দিচ্ছে। হাত দিয়ে দেখলাম কই কারো তো হাত নেই। তাপ আরও বাড়তে লাগলো। প্রথমে ভয় পাইনি, পরে তোর ভূত আর গলা টেপার কথা মনে পড়তে লাগলো। সত্যি তো, ভূত না হলে অদৃশ্য হয়ে কারা এ কাজ করতে পারে। তখন প্রাণপণে দৌড়তে লাগলো। আমার গলা কে যেন ক্রমশ জোরে টিপে ধরেছে। ভয়ে কি চিৎকার না করেছি, কে সাড়া দেবে এত রাতে। বাগানে এসে আর দাঁড়াতে পারলাম না, হোঁচট খেয়ে পড়ে গেলুম। তারপর আর আমার কিছু মনে নেই। আমি হেসে বললুম, তাহলে ভূত আছে মানছিস তো? মানি, তবে সন্দেহ হয়। আবার ভূতে ধরলে তবে বুঝি পুরো বিশ্বাস করবি? ওই কথা আর মুখে আনিস নে ভাই, এখনো আমার গা শিউরে ওঠে। সেই দিন বিকেলে আমরা ডাক্তারবাবুকে চায়ের নেমন্তন্ন করল। বিকেলে আমার বাগানে চা খাওয়ার বন্দোবস্ত হলো। যথাসময়ে ডাক্তারবাবু এলেন। চা খেতে বসে আবার ভূতের কথা উঠল। আমি বললুম, আরে ভূত বলে কিছু নেই, আমাদের ভয় থেকেই ভূতের জন্ম। মোস্তাক প্রতিবাদ করে, তোকে যদি শেখো তবে মানবে। আমি তো আর সন্দেহ করিনি, এখনো গলায় ব্যথা রয়েছে। ডাক্তারবাবু বললেন, কি হয়েছিল আপনার? আরে ভূতে ধরেছিল। শেষে ওঝা আর আপনি দুজনে মিলেই তো আমাকে সারালেন। ভুলে গেলেন এই কদিনে? তখন ডাক্তারবাবু বাধা দিয়ে বললেন, ভূত কোথায় মশাই? আপনার তো ডিপথিরিয়া হয়েছিল খুব ঠান্ডা লাগার ফলে, তাই এই অবস্থা। আর ডাক্তারবাবু আরও কিছু বলতে যাচ্ছিলেন। আমি তাকে চোখ টিপে বারণ করলাম।
কিন্তু মোস্তাকের কাছে ধরা পড়তে হলো সঙ্গে সঙ্গে। সে চেয়ার ছেড়ে উঠে আমার পিঠে এক কিল বসিয়ে বলল, স্টুপিড, আবার চোখ টেপা হচ্ছে। তবে যে বললি আমাকে ভূতে ধরেছিল, ডাক্তারবাবু আর জঙ্গলি ওঝা আসাতে আমার রোগ ঠিক হয়ে গেল। ডাক্তারবাবু বললেন, মশাই, সত্যি ভয় থেকে ভূতের জন্ম হয়েছে। ডিপথেরিয়া ভাবলেন ভূতে গলা টিপছে, এমনই ভয়। আমরা তিনজনে হো হো করে হেসে উঠলাম। এই ঘটনার পর ভূতের ভয় আমার চিরদিনের জন্য ঘুচে গেছে। তা তোমরা ভূতে বিশ্বাস করো নাকি? নমস্কার, হোস্টেল নম্বর 26 থেকে আমি প্রকাশ। প্রধান চরিত্রে আমি প্রকাশ, মোস্তাকের চরিত্রে মানস, তান্ত্রিকের চরিত্রে আমি প্রকাশ, চাকরের চরিত্রে সুমন, ডাক্তারের চরিত্রে পলাশ। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। যদি গল্পটি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকম আরও গল্প আপনাদেরকে দিতে পারি। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।